আমরা অনেকেই কিন্তু বাজার থেকে যখন কচুর শাক অনেকেই কিন্তু কেটে নিয়ে আসি, কেটে আনার পর সেটাকে ধুয়ে রান্না করি। কিন্তু আমার মনে হয় যে ওইভাবে কেটে না এনে বাড়িতে এনে পরিষ্কার করে কাটাটাই খুব ভালো। তার ফলে কচুটা খুব সুন্দর করে পরিষ্কারও হয় আর হাইজিনটা ভালো হয়। আরও একটা বলবো, যেটা তোমার কচু যখন আমরা কিনে আনি, তো কচুটা যখন আমরা কাটার পরে ধুই, সেটা হাত দিয়ে যখন ধুই, সেটার মধ্যে অনেক নোংরা থাকে, তার ফলে আমাদের হাতটি দিয়ে ডলে ডলে করতে গেলে হাতটা চুলকোয়। কিন্তু আমরা কচুটা এনে যদি এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে কচুগুলোকে একটু মুছে মুছে পরিষ্কার করে নিই, তারপর যদি কাটি, তাহলে কি হবে বলো তো, হাতটা কিন্তু আমরা যখন ধোবো হাত দিয়ে রগড়াতেও হবে না, জাস্ট জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু কচুটা পরিষ্কারও হয়ে যাবে আর হাতটাও চুলকোবে না। আরও একটা টিপস হলো, ধরো আমরা হাতে যদি এরকম নুন আর তেল এইভাবে মাখিয়ে নিই, যদি একটু আধটু হাতটা চুলকোয়ও, তাহলে আমরা এইভাবে কিন্তু হাতটা রগড়ে নিলে নুন দিয়ে, তখন কিন্তু রগড়াবো যখন, নুনে যেহেতু দানা দানা ভাবটা থাকবে, হাতটা আর চুলকোবে না। তো নুন আর তেল দিয়ে হাতে মেখে নিয়ে যদি আমরা কচুটা কাটি, তাহলে কিন্তু এইটা হবে আর হাতটা চুলকোবে না। তো আমরা কচুটা যখন কাটবো, তখন খুব ভালো করে কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কচুর শাক তো অনেকেই প্রায় সবাই কাটতে পারে, কিন্তু আমি দেখাচ্ছি যারা কচুর শাক কাটতে পারো না একদমই, তাদের জন্যই আমি কচুটা কেটে দেখাচ্ছি। আর কচুটা একদম খুব ভালো করে ছালটা ছাড়িয়ে একদম সাদা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তাহলে কি হবে, কচুটা যখন রান্না করব তার ফলে কিন্তু গলা চুলকোবে না। আমি একদম খুব পরিষ্কার করে কচুগুলোকে কেটে নিচ্ছি আর মুছে নিয়েছি। তার ফলে কি হবে, একদম শুধু হালকা একটু ধুয়ে নিলেই হয়ে যাবে, কোনো রকম হাত দিয়ে ডলাডলি করবার দরকার হবে না, আর হাতটাও চুলকবে না। আর কচুর মধ্যে যদি একটু আধটু কালচে কালচে ভাবও থাকে, আমি দেখো বটির দিয়ে একদম কেটে তুলে ফেলে দিয়েছি। এইভাবে করে সমস্ত কচুগুলোই কিন্তু আমি কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর যেটা করব সেটা হলো, কচুটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তাই কড়াইতে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইতে কচুটা ঢেলে দেব। যেহেতু অনেকটা কচু, পুরো কচুটা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে যাবে না, তাই প্রথমে কিছুটা দেব। দেওয়ার পর নুন দিয়ে, বেশি জল দেব না, 1 কাপ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু এটাকে সেদ্ধ হতে দেবো। যখন কিছুটা মজে আসবে, তখন বাকি যে কচু শাকটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে, ওইটুকু জল দিয়েছি। যেহেতু কচুর থেকে জল বেরোবে, তাই অল্প করেই জল দিয়ে আমি সেদ্ধটা করছি। আর এখনও কিন্তু কচুটা সেদ্ধ হয়নি, আরও একটু কচুটা সেদ্ধ হবে, তাই ঢাকনা বন্ধ করে আবারও একটু সেদ্ধ করে নিলাম। দেখো যতটা জল ছিল তার থেকে কিন্তু এখন আরও অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে কচুটা প্রায় কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো, তাই আমি একটা এরকম ছাঁচার মাধ্যমে তুলে রাখছি। তোমরা চাইলে পুরোটা কিন্তু একটা ঝুড়ির মধ্যে কিন্তু ঢেলে রাখতে পারো। এইভাবে পুরো কচুটাকে আমি জল থেকে আলাদা করে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। আর যে জলটা বেঁচে থাকবে, সেই জলটাকে কিন্তু ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে কড়াই চাপাবো। আর যেহেতু আমি এইভাবে করে তুলে রেখেছিলাম, তাই এই থালাটা একটু কাত করে আমি একটু রেখে দেবো। দেখো এতটা পরিমাণে আরও কিন্তু জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো। এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আর আজকে কচু শাকটা আমি মাছের মাথা দিয়ে করব, তাই ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজে নিলাম। আমার বাড়িতে যেহেতু ইলিশ মাছের মাথার যে কাঁটাটা, সেটা সবাই খেতে পারে না বলে আমি একটাই মাথা ব্যবহার করছি। তোমরা চাইলে 2টো মাথা ব্যবহার করতে পারো, তার ফলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা, একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। যেহেতু কচু, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই কিন্তু ভালো হয়। আর তোমরা চাইলে কালো জিরের বদলে অন্য কিছু ফোড়ন দিতে পারো, সাদা জিরে বা 5 ফোড়ন। আমার মনে হয় ইলিশ মাছের সাথে কালো জিরেটাই যায়, তাই আমি কালো জিরে দিয়েই কিন্তু কচু শাক রান্না করি। এরপর জল ঝরানো কচুটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু নুন,
তারপর দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এটাকে খুব সুন্দর করে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো, প্রায় 10 মিনিট ধরে কিন্তু ভাজতে হবে। মানে কচুটা এমনভাবে ভাজতে হবে যে পুরো কচুটা ভাজতে ভাজতে একদম লাল লাল হয়ে যাবে, আর জলটাও কিন্তু একদম শুকিয়ে যাবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন দেখো এখন কচুর মধ্যে বেশ একটু ছাড়া ছাড়া ভাব আছে, কিন্তু যখন পুরো ভাজা হয়ে যাবে তখন বেশ একটা মণ্ড মতন তৈরি হবে। এইভাবে প্রায় 10 মিনিট ধরে নেড়ে চেড়ে কিন্তু আমাদের এই ভাজাটা করে নিতে হবে। এই ভাজাটা যত ভালো করে ভাজা হবে কচুটা কিন্তু তত ভালো করে রান্না হবে, মানে আর গলা চুলকানোরও কোনো রকম ভয় থাকবে না। তো আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন একদম দেখো মানে আগে যেরকম বসিয়েছিলাম তার থেকে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার ফলে দেখো অনেকটা মাখা মাখা হয়েছে, কিন্তু এখনও হয়নি, আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি যেভাবে নাড়ছি এইভাবেই নাড়তে হবে, আর জলটা যাতে একদম শুকিয়ে যায় আর একদম বেশ একটা মণ্ড মতো তৈরি হয়, তার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হলো আটার পিটুলি বলি আমরা, তোমরা কি বলো আমি জানি না, মানে আটার গুঁড়ো এর মধ্যে একটু দিই, আর তার মধ্যে দিয়ে দিয়ে বলো 1 চামচ চিনি। চিনিটা কিন্তু একটু দিতেই হবে, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু কচুর শাকে এই মিষ্টি ভাবটা দিলে ভালো লাগে। এরপরে আটাটা এর সাথে মিশিয়ে দেওয়ার ফলে যেরকম একটা বেশ ঘাটা ঘাটা ভাবও হবে, আর যেটুকুনি পরিমাণ জলও কচুটার মধ্যে ছিল সেই জলটাও কিন্তু টেনে যাবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব আমি যে ইলিশ মাছের মাথাটা ছিল সেই মাথাটা। এইভাবে ভেজে একদম শুকনো শুকনো মতন হয়ে যাবে তখনই মাথাটা দেব, দিয়ে মাথাটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে আমি কচুর শাকের মধ্যে মিশিয়ে নেব। তার ফলে কী হবে, মানে ইলিশ মাছের মাথার মধ্যে যে স্বাদটা সেটা কচুর শাকের মধ্যে চলে যাবে। যখন দেখবে একদম কড়াইয়ের মধ্যে এইভাবে আটকে আটকে আসছে তখনই বুঝতে হবে যে কচুর শাকটা একদম তৈরি হয়ে গেছে, মানে জলটাও একদম শুকিয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট মতন রেখে দেওয়ার পর তোমাদের এটা আমি দেখাচ্ছি যে এইভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে হয়েছিল।